ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, একটু ভাবো, সিজফায়ার মানে কি? যুদ্ধ থামা, গোলাগুলি বন্ধ, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাসে নেওয়া। কিন্তু মিডল ইস্টে এখন যা হচ্ছে সেটা দেখলে মনে হয় সিজফায়ার শব্দটার মানেটাই পাল্টে গেছে। কারণ সিজফায়ার ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু হামলা বন্ধ হয়নি। প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। আজকে এখানে ড্রোন পড়লো, কালকে ওখানে মিসাইল উড়লো। এটা কি সত্যিকারের শান্তি, নাকি শান্তির মুখোশ পরে একটা নতুন ধরনের যুদ্ধ চলছে, যেটা আরও বেশি বিপজ্জনক? কারণ সেটা দেখা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে, যেটা গত কয়েকের দিনে বাইরে তেমন আলোচনা হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। ইউইর পারমাণবিক পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা। হ্যাঁ, ঠিকই পড়লে বা শুনলে, ইউইর একটা নিউক্লিয়ার প্ল্যান্টে ড্রোন হামলা হয়েছে। এটা শুনেই অনেকে ভাবছো যে ব্যাপারটা কতটা বড়, তাই না? আচ্ছা চলো শুরু থেকে একদম সবকিছু ভেঙে বলি। প্রথমে দেখো, একটা ছবি দেখো, আর আমার যেটা মনে হয় সেটা আমি আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে দিচ্ছি। আমেরিকার ইসরায়েল সরাসরি ইরানের উপর হামলা করছে না, কারণ সরাসরি হামলা করলে সেটা পুরো বলতে পারেন যে পুরো দমের যুদ্ধ। সেটা হলে জাতিসংঘে জবাব দিতে হবে, নিজেদের জনগণকে জবাব দিতে হবে, পুরো পৃথিবীর সামনে নিজেদের ডিফেন্ড করতে হবে। তো সরাসরি না মেরে তারা কি করছে? নিজেদের বন্ধুদের আগে আগে ঠেলে দিচ্ছে, তুমি যাও, আমরা পেছনে আছি। এটাকে প্রক্সি ওয়ার বলে। নিজে না লড়ে অন্যকে দিয়ে লড়ানো। ঠিক একইভাবে ইরানও করছে। ইরানের পক্ষের যে গ্রুপগুলো, হুতি, হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন মিলিশিয়া, এরা ইসরায়েল আর আমেরিকার বন্ধুদের ওপর হামলা চালাচ্ছে। মানে আপনারা বলতে পারেন যে দুদিক থেকেই প্রক্সি ওয়ার চলছে। সিজফায়ার কাগজে কলমে আছে, কিন্তু মাঠের যে বাস্তবতা সেটা সম্পূর্ণ আলাদা। আর এই বন্ধুরা, এই প্রক্সি ওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি আপনারা জানেন? কেউ দায় নেয় না, কেউ বলে না হ্যাঁ আমি করেছি। ফলে কোনো কূটনৈতিক সমাধানও হয় না। কারণ যখন কেউ দায় স্বীকার না করে, তখন আলোচনা করারও উপায় আর থাকে না। এই অস্পষ্টতার মধ্যে রোজ হামলা হচ্ছে, আর সেটাই এখন মিডল ইস্টের স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। বন্ধুরা আসি ইউইর ঘটনায়। ইউইর বরকা নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট, এই নামটা মনে রেখো। এই নামের সঙ্গে ঘিরে আছে অনেক বড় আপডেট। এটা ইউইর একটা আবুধাবির কাছে একটা প্ল্যান্ট। তো এই প্ল্যান্টে 3টে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বন্ধুরা। 3টের মধ্যে 2টো ইউইর ডিফেন্স সিস্টেম মেরে ফেলতে পেরেছে, কিন্তু একটা ড্রোন ঢুকে গেছে। আর সেই একটা ড্রোন প্ল্যান্টের বাইরে থাকা একটা বড় জেনারেটরে আঘাত করেছে। সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আপনাদের মাথায় বা সবার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, কে করেছে? এই প্রশ্নটা জানতে চাওয়া। তো দেখুন, ইউই বলছে যে এই ড্রোনগুলো পশ্চিম দিক থেকে এসেছে। এবার আপনারা একটা কথা মাথায় রাখো, বরকা প্ল্যান্টের পশ্চিম দিকে সৌদি আরব। মানে ড্রোনগুলো সৌদি আরবের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? একটু ভাবো। দুটো সম্ভাবনা, যেটা মনে হচ্ছে ফার্স্ট সম্ভাবনা, যেটা আমি আন্দাজ করতে পারছি, এক, ইরানের সমর্থনপুষ্ট কোনো গ্রুপ হবে, যেটা হুতি বা ইরাকের কোনো মিলিশিয়া সৌদি আরবের ভেতর দিয়ে বা তার আশপাশ থেকে ড্রোন পাঠিয়েছে। আর 2, যেটা অনেকে বলছেন, এটা আমেরিকা ইসরায়েলে কোনো কারসাজি হতে পারে। একবার ভেবে দেখুন, কারণ ইউইকে সরাসরি এই যুদ্ধে টেনে আনার একটা পরিকল্পনা হতে পারে। ইউইকে ইরানের শত্রু বানিয়ে দাও, অলরেডি শত্রু আছে, তবে আরও একদম গ্রাউন্ডে শত্রু বানিয়ে দাও, তারপর তাদের ব্যবহার করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কেউ দায় নেয়নি। ইরান বলেনি আমি করেছি, ইউইউ সরাসরি ইরানকে দোষ দেয়নি, শুধু বলছে তদন্ত চলছে। আর এই যে দায়হীনতার খেলা, এটাই হলো বন্ধুরা আধুনিক যুদ্ধের নতুন রূপ। বন্ধুরা, তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে চাই আমি। নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা শুনলেই অনেকে ভাবে পরমাণু বোমার কথা। আরে, ইউইর কাছেও পরমাণু বোমা আছে নাকি? এই প্রশ্নটাই অনেকে বলবেন। এরকম প্রশ্ন অনেকের মাথায় এসেছে, আমার কাছেও অনেকে জিজ্ঞাসা করেছে পার্সোনালি। তো চলো এই ব্যাপারটা একদম পরিষ্কার করে নিই। নিউক্লিয়ার প্ল্যান্টে মানেই বোমা বানানো না, একদমই না। এটা সবচেয়ে বড় ভুল ধারণা, যেটা আমরা অনেকে মাথায় নিয়ে ঘুরি। নিউক্লিয়ার টেকনোলজি দুটো কাজে লাগে, এক হলো অস্ত্র বানাতে,
দুই হলো বিদ্যুৎ তৈরি করতে। তো ইউই করছে 2 নম্বরটা মানে বিদ্যুৎ। একটু ভেঙে বলি আপনাদেরকে তাহলে বুঝবেন। পৃথিবীর মাটির নিচে থেকে যে ইউরেনিয়াম তোলা হয় সেটা একটা অসাধারণ পদার্থ বলতে পারেন। এই ইউরেনিয়ামের মধ্যে এত বেশি শক্তি আছে যে সেটাকে দুটো ভিন্ন কাজে ব্যবহার করা যায়। প্রথমটা হলো পরমাণু বোমা, এই নামটাও আপনারা অনেকবার শুনেছেন। আর এর জন্য ইউরেনিয়ামকে অনেক বেশি পরিশোধন করতে হয়, অনেক বেশি বলতে পারেন যে কনসেন্ট্রেট করতে হয়, একে বলে এনরিচমেন্ট অনেকটা। তো এই এনরিচমেন্ট ইউরেনিয়াম থেকে বোমা বানানো যায়। আর দ্বিতীয় হলো বিদ্যুৎ। এখন এর জন্য ইউরেনিয়ামকে সেভাবে পরিশোধন করতে হয় না, অনেক কম পরিশোধন করলেই হয়। আর এই ইউরেনিয়ামকে একটা রিয়েক্টর রাখা হয়, সেখানে তার মধ্যে একটা পারমাণবিক বিক্রিয়া ঘটে, একে বলে ফিশন রিয়াকশন। তো এই বিক্রিয়া থেকে প্রচুর পরিমাণ তাপ তৈরি হয়, আর সেই তাপ দিয়ে পানি গরম করা হয়। পানি গরম হলে বাষ্প তৈরি হয়, আর বাষ্প তৈরি দিয়ে বড় টারবাইন ঘোরানো হয়। আর টারবাইন হলে তো জানোই আপনারা যে বিদ্যুৎ তৈরি হয়। তো এটাই হলো পুরো প্রক্রিয়া। আর ইউরেনিয়াম থেকে তাপ, তাপ থেকে বাষ্প, বাষ্প থেকে টারবাইন, টারবাইন থেকে বিদ্যুৎ। সিম্পল। শুধু কয়লা বা গ্যাস দিয়ে যেভাবে তাপ তৈরি করে বিদ্যুৎ বানানো হয়, সেখানে ইউই বলছে আমরা সেটার জায়গায় ইউরেনিয়াম ব্যবহার করব, বাস এতটুকুই। তাহলে পার্থক্যটা কোথায়? ইরান তার ইউরেনিয়াম অনেক বেশি পরিশোধন করেছে, 60 থেকে 90% ইরান এই শতাংশ পর্যন্ত এনরিচমেন্ট করেছে। আর এই মাত্রায় পরিশোধন করলে সেটা বোমার উপযুক্ত হয়ে যায়। তাই পুরো পৃথিবী চিন্তিত ইরানকে নিয়ে, কিন্তু ইউই সেটা করছে না। ইউই সামান্য পরিশোধিত ইউরেনিয়াম দিয়ে শুধু বিদ্যুৎটাই বানাচ্ছে। বন্ধুরা আসি ইউই আর আমেরিকার মধ্যে সেই চুক্তির কথায়। ইউই আর আমেরিকার সাথে একটা চুক্তি করেছে, যেটাকে বলা হয় 123 এগ্রিমেন্ট। তো এই চুক্তির মূল কথা হলো ইউই কখনো ইউরেনিয়াম এনরিচ করবে না, মানে পরিশোধন করবে না পরমাণু বোমা বানানোর মাত্রা পর্যন্ত। তো ইউই শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম ব্যবহার করবে, আর যে ইউরেনিয়াম তারা ব্যবহার করে সেটা তাদের দেশে নেই, বাইরে থেকে আমদানি করে আনে। এই 123 এগ্রিমেন্টের নামটা একটু অদ্ভুত লাগছে, তাই না আপনাদের কাছে? আসলে এটা আমেরিকার একটা পারমাণবিক আইনের ধারা নম্বর থেকে এই নাম এসেছে। মূল কথা হলো আমেরিকা বলছে যে তুমি পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে তো পারবে, কিন্তু শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে বোমা বানানোর চেষ্টা করলে সব শেষ। তো ইউই এই শর্ত মেনে নিয়েছে, কারণ তাদের দরকার বিদ্যুৎ। মরুভূমির দেশে প্রচণ্ড গরম, এয়ার কন্ডিশনিং ছাড়া তো বাঁচাই যায় না, বিদ্যুতের চাহিদা আকাশ ছোঁয়া। তো তেল গ্যাস দিয়ে বিদ্যুৎ বানানো যায় ঠিকই, আর তেল গ্যাসের অভাব নেই, কিন্তু ব্যাপার হলো পারমাণবিক বিদ্যুৎ অনেক বেশি সস্তা, দীর্ঘমেয়াদী এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর। আর এই বলতে পারেন যে বরকা যে প্ল্যান্টটা, এই বরকা প্ল্যান্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে একটা সংখ্যা থেকে। তো পুরো ইউইর মোট বিদ্যুতের 25% শুধু এই প্ল্যান্ট থেকে আসে, মানে দেশের 1/4 বিদ্যুৎ। একবার ভাবো, এই প্ল্যান্টে যদি বড় হামলা হতো, আজকে তো একটা ড্রোন পড়েছে, তো সে জায়গায় যদি একবার ভাবো বড় একটা হামলা হতো একবার, আর এবং প্ল্যান্টটা যদি বন্ধ হয়ে যেত, তাহলে পুরো ইউইর কি হতো? এটা শুধু একটা প্ল্যান্টে আঘাত না, এটা পুরো একটা দেশের শক্তির মেরুদণ্ডে আঘাত বলতে পারেন বন্ধুরা। আর তাহলে এই হামলার পেছনে কার হাত, এই প্রশ্নটাই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, আমি জানি। দেখুন, আমার মনে হয় 3টে সম্ভাবনার কথা বলা হচ্ছে। প্রথমত ইরান, কারণ ইউই আর ইরানের সম্পর্ক এখন একদম তলানিতে। আমেরিকা ইসরায়েল এমনভাবে খেলছে যে ইউই ধীরে ধীরে ইরানের একটা বড় শত্রুতে পরিণত হয়েছে। তেলের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, পারস্য উপসাগরে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, এই সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। আর ইরান যদি ইউইকে একটা বার্তা দিতে চায় যে তুমি যদি আমাদের শত্রুদের সাথে থাকো তাহলে মূল্য চোকাতে হবে, তাহলে এই ধরনের হামলা ইরানের পক্ষে স্বাভাবিক। দ্বিতীয়ত বন্ধুরা, আমার যেমন হয় হুতিরা। দেখুন, ইয়েমেনের হুতিরা ইরানের সমর্থন পায়। এরা আগেও সৌদি আরব এবং ইউইতে ড্রোন হামলা করেছে। এরা বলে যে যারা আমাদের দেশে বোমা মারছে
তাদের আমরা তো ছেড়ে দেব না। তো হুতিদের পক্ষেও এটা করা অসম্ভব না। তৃতীয়ত আমার মনে হয়, এবং এই সম্ভাবনাটা অনেকেই উড়িয়ে দিচ্ছে না, যে আমেরিকা ইসরায়েলের কারসাজি। এবার আপনারা বলতে পারেন কেন? কারণ এই হামলার ফলে ইউইর আরও বেশি ইরানের শত্রু হয়ে যাবে। ইউইকে সরাসরি এই যুদ্ধে টেনে আনার এটা একটা কৌশল হতে পারে। দেখো, তোমার পারমাণবিক প্ল্যান্টে হামলা হয়েছে, এখন তুমি কি চুপ থাকবে? এই চাপ দেওয়াটাই হয়তো উদ্দেশ্য, কিন্তু সত্যিটা কেউ জানে না, কারণ কেউ দায়ী নেয়নি। আর এই না জানার মধ্যেই লুকিয়ে আছে প্রক্সি ওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর দিক। আসি বন্ধুরা পাকিস্তানের প্রসঙ্গে একটা বড় আপডেট নিয়ে। আর পাকিস্তান এই পুরো ব্যাপারে একটা অদ্ভুত জায়গায় আছে। একদিকে ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সাথে পূর্ণ রক্ষা চুক্তি। এই দুইয়ের মধ্যে ব্যালেন্স রাখতে রাখতে পাকিস্তান এখন একটা অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে আছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে যে ইরান আবারও তার 14 দফা প্রস্তাব পাকিস্তানের কাছে দিয়েছে। বলছে, তুমি এটা আমেরিকার কাছে পৌঁছে দাও। মানে পাকিস্তানকে মধ্যস্থকারী হিসাবে ব্যবহার করছে ইরান। ইরানের 14 দফা প্রস্তাবের মূল কথাটা হলো, আমরা যুদ্ধ শেষ করতে তো রাজি, শুধু গ্যারান্টি দাও যে আবার হামলা করবে না বা হামলা করা হবে না। তো ইরান বলছে, আমাদের ওপর থেকে হুমকি দূর হলে আমরা আলোচনায় বসবো, কিন্তু আমেরিকা কি রাজি হবে? খুব একটা সম্ভাবনা নেই, কারণ আমেরিকার শর্তও আছে, আর সেগুলো ইরানের পক্ষে মানা কঠিন। এদিকে পাকিস্তান শুধু দূত হওয়া নয়, সৌদি আরবে সরাসরি সৈন্য পাঠিয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান প্রায় 8,000 সৈন্য সৌদি আরবে মোতায়েন করেছে। সাথে গেছে JF-17 জেট, চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও বিভিন্ন অস্ত্র। এই তৈনাতি হয়েছে বা ডিপ্লয় হয়েছে পাকিস্তান সৌদির রক্ষা চুক্তির আওতায়। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে পাকিস্তান এবং সৌদি আরবের রক্ষা চুক্তি হয়েছে, যেখানে এই চুক্তির মানে হলো, যদি সৌদি আরবে আক্রমণ হয় তাহলে পাকিস্তান পাশে থাকবে, আর পাকিস্তানে আক্রমণ হলে সৌদি আরব পাশে থাকবে। কিন্তু ভাবো একটু, সৌদি আরবে হামলা করেছে কে? ইরানের সমর্থন পুষ্ট গ্রুপগুলো। আর ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত আছে, পাকিস্তানে অনেক শিয়া মুসলিম আছে, পাকিস্তানের ভেতরেও ইরান সমর্থক অংশ আছে। তাহলে পাকিস্তান যদি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, সেটা পাকিস্তানের ভেতরে কি প্রভাব ফেলবে? এই প্রশ্নটা অনেকেই জাগছে বা অনেকের মনে জাগছে। এটা পাকিস্তানের জন্য এটা একটা বলতে পারেন যে অসাধারণ কঠিন পরিস্থিতি। এখন পর্যন্ত পাকিস্তান সাবধানে পা ফেলেছে, কিন্তু যদি সৌদি আরবে বড় হামলা হয় তাহলে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতেই হবে বন্ধুরা, কারণ চুক্তির আওতায় আছে। রয়টার্স জানাচ্ছে যে প্রয়োজনে আরও 80,000 সৈন্য পাঠানোর ক্ষমতা পাকিস্তানের আছে। এটা ছোট সংখ্যা না, মানে পাকিস্তান সম্পূর্ণভাবে সৌদি আরবের পক্ষে একটা বড় সামরিক শক্তি হিসাবে দাঁড়াতে পারে। কিন্তু সেটা হলে মিডল ইস্টের সংঘর্ষে বন্ধুরা আমি বলে রাখি, আরেকটা দেশ সরাসরি ঢুকে পড়বে, আর সেটা পরিস্থিতিকে আরও জটিল করে দেবে। দেখুন, সৌদি আরব নিজেও আক্রান্ত হচ্ছে, এই কথাটা মানতে হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় কি জানাচ্ছে সেটা আপনাদেরকে বলি। তিনি জানিয়েছেন যে ইরাকের দিক থেকে 3টে ড্রোন তাদের দিকে আসছিল, সেগুলো মেরে ফেলা হয়েছে। কিন্তু কে পাঠিয়েছে এই প্রশ্নটা অনেকেই করছেন। তো সেই ইস্যুতে সৌদি আরব নিশ্চিত করে বলতে পারছে না, তবে ইরাকের ভূখণ্ড থেকে পাঠানো হয়েছে বলে ধারণা। কিন্তু ইরাকের সরকার এটা করেনি, তাহলে ইরাকে থাকা ইরানপন্থী মিলিশিয়া গ্রুপগুলো করেছে বলেই সন্দেহ প্রাথমিক পর্যায়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। ইরান নিজে হামলা করছে না, কিন্তু ইরাকের যে গ্রুপগুলো ইরানের অর্থ ও অস্ত্রে চলে তারা হামলা করছে। একইভাবে ইয়েমেনের হুতিরা ইরানের সমর্থনে চলে, কিন্তু ইরান সরাসরি নির্দেশ দিয়েছে, এটা প্রমাণ করা কঠিন। আর এই প্যাটার্নটা ইরান অনেক দিন ধরে ব্যবহার করছে, আর যে আমি করিনি কিন্তু যারা করেছে তাদের আমি সমর্থন করি। এটা একটা চালাক কৌশল, কারণ এতে সরাসরি দায় এড়ানো যায়, কিন্তু শত্রুকে চাপে রাখা যায়। আসি বন্ধুরা তেল নিষেধাজ্ঞা তোলার প্রসঙ্গে একটা বড় খবর আসছে, আপনাদের সাথে জানিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। ইরানের সরকারি মিডিয়া দাবি করেছে যে আমেরিকা ইঙ্গিত দিয়েছে যে ইরানের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হতে পারে কিছু শর্ত সাপেক্ষে। আর এটা যদি সত্যি হয় তাহলে বন্ধুরা আমি বলে রাখি, এটা একটা অনেক বড় ঘটনা। কেন বলবেন আপনারা? কারণ
ইরানের ওপর থেকে যদি তেল নিষেধাজ্ঞা দেশটার অর্থনীতিতে মারাত্মকভাবে চাপে রেখেছে। ইরান তেল বেচতে পারছে না বলেই অনেক দেশ ইরান থেকে তেল কিনছে না, আর চীন কিছুটা কিনছে কিন্তু ছাড় দামে। আর এই নিষেধাজ্ঞা উঠলে ইরানের অর্থনীতি অনেকটা সামলে উঠবে। আমেরিকা কেন ছাড় দেওয়ার কথা ভাবছে, এই প্রশ্নটা এখন আপনারা ভাববেন যে কেন ছাড় দেবে আমেরিকা। হয়তো আমার যা মনে হয়, হয়তো আমেরিকা বা হয়তো ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য। দেখো, আমরা নিষেধাজ্ঞা তুলছি, তুমি পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করো, এই ধরনের লেনদেন হতে পারে, কিন্তু এটা কতটা বাস্তবসম্মত সেটা তো এখন বলা বা এখনই বলা কঠিন। দেখুন, পাকিস্তান এই হামলার নিন্দা জানিয়েছে, সেটা আপনার একটা বড় আপডেট আছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। ইউএর ওপর যে পারমাণবিক প্ল্যান্টের যে হামলা হয়েছে সেটা নিন্দা পাকিস্তান করেছে। তো পাকিস্তান কি বলেছে? পাকিস্তান বলেছে এটা অত্যন্ত দায়িত্বহীন একটা কাজ। এবার আপনাদেরকে বলি, পারমাণবিক হামলায় বা পারমাণবিক স্থাপনায় হামলা মানে পুরো মানব জাতির জন্য বিপদ। কারণ যদি সত্যিকারের পারমাণবিক দুর্ঘটনা ঘটে তাহলে শুধু ইউইর সমস্যা না, পুরো অঞ্চলের জন্য এটার যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের বিপদ আছে। এটা সঠিক কথা। চেরনোবিল আর ফুকুশিমার কথা মনে করলেই বুঝবে পারমাণবিক দুর্ঘটনা ভয়াবহতা কেমন। সেটা শুধু একটা দেশের ক্ষতি করে না, পুরো এলাকাকে দশকের পর দশক ধরে ক্ষতিগ্রস্ত করে। তবে পাকিস্তানের এই নিন্দা জানানোটা কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। পাকিস্তান একদিকে সৌদি আরবের জন্য সৈন্য পাঠাচ্ছে বন্ধুরা, অন্যদিকে ইরানের বার্তা আমেরিকার কাছে পৌঁছে দিচ্ছে। আর এই ব্যালেন্স ধরে রাখা মানে পাকিস্তান চাইছে দুটো পক্ষের সঙ্গেই যেন সম্পর্ক রক্ষা করতে। কিন্তু যুদ্ধ যদি বড় হয়ে যায় তখন এই ব্যালেন্স রাখা আর সম্ভব হবে না। দেখুন, শেষ যেটা আপনাদেরকে একবার সাজিয়ে বলে দিই সবকিছু যা মনে হচ্ছে। আমার মিডল ইস্টের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। প্রতিদিন ছোট ছোট হামলা তো হচ্ছে, ড্রোন উঠছে এদিক ওদিক, কেউ দায় নিচ্ছে না, কেউ কাউকে সরাসরি দোষও দিচ্ছে না, কিন্তু সবার মধ্যে রাগ তো জমছে, ভয় তো জমছে, অবিশ্বাস জমছে। তো এই পরিস্থিতিতে একটা বড় ভুল, একটা বড় হামলা, যেটা হয়তো ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে ঘটবে, পুরো অঞ্চলকে কিন্তু একটা সর্বভৌম বা সর্বাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে। আর সেই যুদ্ধে শুধু মিডল ইস্টের বা মিডল ইস্ট জড়াবে না, আমেরিকা, রাশিয়া, চীন এরাও এর মধ্যে আছে। মনে রাখবেন, প্রত্যেককে বা প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে এই অঞ্চলে, প্রত্যেকে চায় এই অঞ্চলে তাদের প্রভাব থাকুক, আমি এটা আপনাদেরকে বলে রাখছি। আর এই পুরো বিশাল ভূ রাজনৈতিক খেলার মাঝখানে যারা বেশি বা যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তারা হলো বন্ধুরা সাধারণ মানুষ, গাজার মানুষ, ইয়েমেনের মানুষ, ইরাকের মানুষ, লেবাননের মানুষ, যাদের কাছে এই যুদ্ধ মানে ঘর হারানো, পরিবার হারানো, জীবন হারানো, এইসব ছাড়া আর কিছু না। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা মানে কি, ইউইর এই প্ল্যান্ট আসলে কি করে, পাকিস্তান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ইরান কোথায় দাঁড়িয়ে আছে, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে বললাম। যদি কিছু বুঝতে না পেরে থাকো বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখো। আর যদি মনে হয় এই ভিডিওটা দরকারি ছিল তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হবে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি লাস্ট অফ দ্য ভিডিও।